সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুরে। সাথে আছি পারহানা লোপা এবং জাহিদুল বাসার। শুরুতে শিরোনামগুলো জানি। রাজধানীতে শিশু সামিউলকে হত্যার দায়ে মা সহ 2 জনের মৃত্যুদণ্ড, 2 আসামি পলাতক। একদিন দেশেই তৈরি হবে বিভিন্ন উড়োজাহাজ, মহাকাশ নিয়ে গবেষণা, বিমান বাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধানমন্ত্রী। পৌষের শুরুতেই দেশ জুড়ে কনকনে শীত, উত্তরে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমবে আরও 2 দিন। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান, ভাঙা হচ্ছে সীমানায় থাকা স্থাপনা। এবং অনলাইন কেনাকাটায় প্রতারক চক্রের নতুন ফাঁদ, কুরিয়ার সার্ভিস হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। দীর্ঘদিন সংবাদ দুপুরের শিরোনামগুলো বলছিলাম, এবার পুরো খবর। 1 দশক আগে রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে 5 বছরের শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফিকে হত্যার ঘটনায় তার মা আয়েশা হুমায়রা ওরফে এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কুর মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের এই রায় দেন। আলোচিত এই মামলায় 23 নভেম্বর রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। চার্জশিটে বলা হয়, 2010 সালের 23 জুন শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে মায়ের অনৈতিক কোনো ঘটনা দেখে ফেলায় শিশু সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর লাশ গুম করতে ফ্রিজে লুকিয়ে রাখা ও পরে লাশটি বস্তায় ভরে পরদিন 24 জুন রাস্তায় ফেলে দেওয়া হয়। এরপর একই দিন নবোদয় হাউজিং এলাকা থেকে সামিউলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সামিউলের বাবা আজম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। 2012 সালে মামলার 2 আসামি শিশুর মা এশা ও প্রেমিক বাক্কুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দুজনেই এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিল। বিমান বাহিনী সহ সব বাহিনীকে প্রযুক্তি নির্ভর ও আধুনিক সমরাস্ত্রে গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনার কারণে আপাতত অর্থ খরচ করা না গেলেও ভবিষ্যতে আধুনিকায়নের আরও পরিকল্পনা রয়েছে সরকারের। সকালে গণভবন থেকে যশোরের রাষ্ট্রপতি কুচকাওয়াজে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, একদিন উড়োজাহাজও বানাবে বাংলাদেশ। যশোরে বিমান বাহিনী একাডেমিতে অনুষ্ঠিত হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যের আগে তার পক্ষে কুচকাওয়াজের শ্রেষ্ঠ ক্যাডেট অফিসারদের ব্যাচ পরিয়ে এবং ট্রফি তুলে দেন বিমান বাহিনী প্রধান। প্রধানমন্ত্রী বলেন, 1974 সালে বঙ্গবন্ধুর করা প্রতিরক্ষা নীতিমালার উপর ভিত্তি করেই প্রযুক্তি সম্পন্ন আধুনিক করা হচ্ছে সশস্ত্র বাহিনীকে। লালমনিরহাটে গড়ে তোলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির মাধ্যমে উড়োজাহাজ তৈরি ও মহাকাশ গবেষণার স্বপ্নের কথাও জানান সরকার প্রধান। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে উন্নত আধুনিকায়নে ভবিষ্যতে আরও আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান অন্যান্য সরঞ্জামাদি ক্রয়েরও কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তবে করোনা ভাইরাসের কারণে, কোভিড-19-এর কারণে আমরা হয়তো এখন তেমন অর্থ ব্যয় করতে পারছি না। হয়তো একদিন আমরা এই বাংলাদেশে যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার তৈরিও করতে পারবো ইনশাল্লাহ। আর তাছাড়া আমরা মহাকাশে বিজ্ঞান চর্চা করা, হয়তো একদিন আমরা মহাকাশে পৌঁছেও যেতে পারি। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কথা জানিয়ে তার সরকারের নানা অর্জন ও উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। এজন্য বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের 2041 সালের সৈনিক বলে অভিহিত করেন তিনি। আমাদেরকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে যে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশকে সুবর্ণ যুগে নিয়ে যাবে। বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের
আমরা উত্তরণ ঘটেছে আমাদের, আমরা পেয়েছি, সেটাকে আমাদের ধরে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। 2100 সাল পর্যন্ত আমরা পরিকল্পনা দিয়ে যাচ্ছি, ডেল্টা প্ল্যান। কাজে 41-এর যারা উচ্চ পর্যায়ের কর্ণধার, আজকের নবীন কর্মকর্তারা তোমরাই হবে সেই কর্ণধার। রাষ্ট্রপতির এই কুচকাওয়াজে অংশ নেওয়া সামরিক কর্মকর্তা সহ সকলকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা আবারও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বেশিরভাগ এলাকায় বেড়েছে শীতের প্রকোপ। উত্তরাঞ্চলে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। শীতের কারণে কর্মহীন সময় পার করছেন শ্রমিকরা। গরম কাপড়ের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে স্বল্প আয়ের মানুষ। ঘন কুয়াশা কমতে থাকলেও বাড়ছে শীতের তীব্রতা। হিমালয় ছুঁয়ে আসা শৈত্যপ্রবাহের কবলে বিপর্যস্ত উত্তরের জনপদ। কুড়িগ্রামে রোববার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7 ডিগ্রি সেলসিয়াস। শীতে দুর্ভোগে পড়েছেন বস্তি, চরাঞ্চল ও নদ নদী তীরবর্তী এলাকার হতদরিদ্র মানুষ। ঠান্ডার কাপড় নাই, সব নিয়ে তো কষ্ট, সেই জন্য তো আগুন জ্বালাচ্ছি। শীত পড়ছে বেশি, হাত পাওয়া ডায়, ইনকাম হয় না, লোকজন বেড়ায় না। একই অবস্থা পঞ্চগড়, দিনাজপুর, রংপুর সহ এই অঞ্চলের অন্যান্য জেলায়। শীতে গরম কাপড়ের অভাব, তার উপর কমে গেছে আয় রোজগারের পথ। এই অবস্থায় বিপাকে শ্রমজীবী মানুষ। শীতের কারণে রাজশাহীর হাসপাতালগুলোতেও শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। এই তাপমাত্রাটা আগামী 2-1 দিনে হয়তো বা এরকম থাকবে, বা কিছুটা ফল করলেও করতে পারে। তবে এরপরেই হয়তো তাপমাত্রা একটু বাড়বে, বলে শীতটা কমে যাবে। আর শীতটা কমে গেলে সেক্ষেত্রে কিন্তু আর জনজীবন যে বিপর্যস্ত হওয়ার সম্ভাবনাটা খুব নাই। তবে এই মুহূর্তে যে অবস্থাটা আছে, সেই অবস্থাটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে আমাদের পদক্ষেপগুলো নিতে হবে। এদিকে পশ্চিম আর মধ্যাঞ্চলেও বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গা আর মেহেরপুরেও কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। আগুন জ্বালিয়ে একটু ওম পাওয়ার চেষ্টা করছেন বয়স্করা। গোপালগঞ্জ ও ফরিদপুরে রাতের দিকে তাপমাত্রা কমছে বেশি। কোনো কোনো দিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পুরো এলাকা। শীতের প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরেও। তীব্র শীতে শ্রমিকরা কাজেও নামতে পারছেন না, পার করছেন অলস সময়। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুড়িগ্রাম থেকে রয়েছেন সহকর্মী আব্দুল খালেক, বিস্তারিত জানবো তার কাছ থেকে। আব্দুল খালেক, এই মুহূর্তে কুড়িগ্রামের তাপমাত্রা কত জানাবেন? আরেকটি বিষয়, বিশেষ করে কুড়িগ্রামে বিভিন্ন নদ নদীর চরাঞ্চলগুলোতে যারা আছে, নিম্নাঞ্চলের ওইসব লোকদের এখন কি অবস্থা? কতটা সরকারি গরম কাপড় সে পর্যন্ত পৌঁছানো গেল? আসলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি সেলসিয়াস, গতকাল ছিল 6.6 ডিগ্রি সেলসিয়াস। তো প্রায় অভিন্ন একটা অবস্থা গতকালের মতোই ছিল এবং সকাল 10টা পর্যন্ত অনুভব হচ্ছিল। তবে 10টার পর থেকে কিন্তু একটু রোদের একটা দেখা পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু সূর্যের একটা আলো আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন এলাকায় কিন্তু কিছুটা হলেও মানুষ কিছুটা স্বস্তির মধ্যে আছে। তবে বিকেলের পর থেকে আবারও গত কয়েকদিনের যে অভিজ্ঞতা, বিকেলের পর থেকে কিন্তু ওই ঘন কুয়াশা আচ্ছন্ন হয়ে যাবে চারপাশ এবং তখন কিন্তু ঠান্ডার প্রকোপটা আরো বাড়বে। তা আমি এখন অবস্থান করছি কুড়িগ্রাম শহরের একটি বস্তি এলাকায়, এটি সয়ানীপাড়া বস্তি এবং এখানকার কয়েকশো পরিবার, কিন্তু সবাই ছিন্নমূল পরিবার এবং এদের নিজস্ব কোনো জায়গা জমি নেই, সরকারি জায়গায় তারা আবাসস্থল তুলে আছেন। তো এখন এই এলাকায় এসে আমি তাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম সেটা হচ্ছে যে তাদের বেশিরভাগই এখন এই মুহূর্তে কোনো কাজ নেই এবং গরম কাপড় কিন্তু সরকারি কোনো সহায়তা এখনো পর্যন্ত পাননি এবং নিজেদের আসলে গরম কাপড় কেনার মতো কোনো সঙ্গতি তাদের নেই। এই অবস্থায় শিশুদেরকে দেখা যাচ্ছে যে একটা কাপড়েই আসলে শীত তারা পার করছে এবং তারা বলছেন যে এই কারণে শীত অত্যন্ত বেশি লাগার কারণে কিন্তু তাদের ঘরে ঘরে এখন অসুখ বিসুখ দেখা দিয়েছে। বিশেষ করে শিশুদের অসুখ বিসুখের প্রকোপটা আমরা বেশি দেখতে পাচ্ছি। অনেকে হাসপাতাল গিয়েছেন, অনেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। তো তারা মনে করছেন যে এই অবস্থা চলতে থাকলে আগামীতে হয়তো বা তাদের যে আর্থিক অবস্থা এবং কাজের যে সংকট, সেটার পাশাপাশি অসুখ বিসুখের পরিমাণও কিন্তু আর তারা বাড়বে বলে তারা মনে করছেন। আব্দুল খালেক, আরেকটি বিষয় একটু ছোট্ট করে জেনে নেব। পৌষের কেবল শুরু, তাতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা এবার কুড়িগ্রামে। আগামী দিনের যে প্রস্তুতি, জেলা প্রশাসক কি বলছেন, আপনারা কি কথা বলে জানতে পেরেছেন? আপনি হিমালয়ের পাদদেশের জেলা কুড়িগ্রাম, পাশাপাশি এখানে পূর্ব দিকেও একটি
প্রতি বছরই শীতের প্রকোপ থাকে, তবে এবছর একটু আগাম একটু শীতের প্রকোপটা বাড়তি দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওটা ঢাকার কাছে 1 লক্ষ কম্বল চাওয়া হয়েছে, যদি এখনো পর্যন্ত 35,000 কম্বল পাওয়া গেছে। এই 35,000 কম্বল ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিলি বন্টন হয়েছে। তো জনপ্রতিনিধিদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে পরিমাণ কম্বল তাদের দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় এবং ব্যাপক চাহিদা রয়েছে মানুষের, তারা এইটা কিন্তু এই সামান্য কম্বল দিয়ে চাহিদা পূরণ করতে পারছেন না। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামীতে তারা আরো হয়তো কম্বল পাবেন, সেক্ষেত্রে এই চাহিদার কিছুটা পূরণ করতে তারা সক্ষম হবেন। কুড়িগ্রামের শীত পরিস্থিতির খবর জানছিলাম। এদিকে দেশ জুড়ে মৃদু শৈত্য প্রবাহের প্রভাবে রাজধানীতেও তীব্র ঠান্ডায় দুর্ভোগ বেড়েছে। রোববার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে 13.8 ডিগ্রিতে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েন ছিন্নমূল মানুষ। শীত নিবারণের বস্ত্র না থাকায় ফুটপাতে কারো কেটেছে নির্ঘুম রাত, যদিও অনেকের কাছে শীত এসেছে উপভোগের কারণ হয়ে। কুয়াশার চাদরে মোড়ানো শীত কারো জন্য উপভোগের, কারো কাছে চরম বিরক্তির। গত কয়েকদিন শীতের প্রকোপ শুরু হলেও শনিবার রাতে যেন হাড় কাঁপুনি বেশি লেগেছে রাজধানীর মানুষের। কারণ বাজার, পলাশীর মোড়, শহীদ মিনার সহ বিভিন্ন ফুটপাতে ঘুমানো মানুষের কষ্টের তাই শেষ নেই। শীত নিবারণের বস্ত্র না থাকায় নির্ঘুম রাত পার করছেন কেউ কেউ। শীতের কষ্ট তো স্যার ভালোই কষ্ট যাইতেছে স্যার, আমাকে তো আর কি করবো, আমার তো কিছু নাই। তো শীত লাগে না, শীত লাগলে কি হাড় কাঁপানো শীত থেকে কিছুটা স্বস্তির আশায় অনেকেই আবার আগুন জ্বালিয়ে গা গরম করছেন। সেই সঙ্গে শীতার্তদের কষ্ট লাঘবে শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। নিজের বিবেকের তাড়নায় যে এই যে মানুষগুলো এত কষ্ট করে, মানে খুবই খুবই মানে কষ্টের ব্যাপার, তাই না? দেখেন আপনাকে চট মানে একটা প্লাস্টিকের বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে। আমি তো বাসায় আরামে শুয়ে আছি, আমি তো জ্যাকেট ট্যাকেট পরে বের হয়েছে, কান্টু পরে বেরোয়েছে, ইনফ্যাক্ট গায়ে নিয়ে বেরোয়েছে। আমি তো ওদের ওটা ফিল করতেছি না যে আমি খুব আরামে আছি, তো আসলে এটা ফিল করা উচিত। এদিকে সামর্থ্যবানদের কাছে শীত আবার উপভোগেরও। মধ্যরাতে তাই শীত উপভোগ করতে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন তারা। হ্যাঁ, আজকে একটু মোটামুটি বেশি শীত মনে হচ্ছে যে অন্য দিনের তুলনায়, তাও বের হয়েছি আজকে জাস্ট হঠাৎ। সবসময় আমরা শীতটাকে এনজয় করি, আর আমাদের বেবির বার্থডেটার জন্য আর একটু বেশি বেরো আর কি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 2 দিন শীতের প্রকোপ আরও বাড়লেও আস্তে আস্তে তা কমে আসবে। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা টিকা দিতে সারা দেশে আলাদা কোল্ড চেইন তৈরি করছে সরকার। কেনা হচ্ছে বিশেষ ধরনের 468টি ফ্রিজ। এগুলো বসানো হবে জেলা উপজেলা পর্যায়ের হাসপাতালে। টিকা সুষ্ঠু বন্টনে জেলা উপজেলায় গঠন করা হয়েছে কমিটি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, প্রথম ধাপে 3 কোটি ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ ও প্রয়োগে ব্যয় ধরা হয়েছে 317 কোটি টাকা। বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার টিকা দেয়া। দেশেও চলছে এই টিকা দেওয়ার প্রস্তুতি। দেশে 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড ও -15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন আছে সরকারি পর্যায়ে। অক্সফোর্ডের ভ্যাকসিন রাখতে আগে থেকেই থাকা টিকা কর্মসূচির 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোল্ড চেইন ব্যবহার করা যাবে। তারপরও বাড়তি প্রস্তুতি হিসেবে 468টি আইস লাইনার ফ্রিজ কিনছে সরকার। এছাড়া ভ্যাকসিন ক্যারিয়ার, কোল্ড বক্স, আইস প্যাক, সিরিঞ্জ, মাস্ক ও পিপিই সহ কেনা হচ্ছে 13 রকমের উপকরণ। এই যে আমরা 3 কোটি ভ্যাকসিন কিনবো, এটা 6 মাস ব্যাপী আমরা বিতরণ করব, মানুষকে দেব। এরপরে আবার কোভ্যাক্সের ভ্যাকসিন আসবে, তখনও আমাদের একটা লং টাইমের ভ্যাকসিন হবে। এই জন্য আমরা আমাদের নিয়মিত কর্মসূচির ক্যাপাসিটির বাইরে আরও কিছু ক্যাপাসিটি ডেভেলপ করার জন্য আমরা আইএলআর কাম ফ্রিজার কিনতেছি। এটা একটা বিশেষ ধরনের ফ্রিজ, যেটাতে আপনি ইচ্ছা করলে 2 to 8-এও রাখতে পারবেন, আবার -15-এও চলে যেতে পারবেন। কারণ আমাদের এই ফ্রিজগুলো প্রয়োজন হয় মাঝে মাঝে আইস প্যাক বানাতে হয়, তখন আমাদের ওই ফ্রিজগুলোকে কনভার্সনে যেতে হয়। টিকার বন্টন ও ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী কার্যালয়ের নেতৃত্বে জেলা উপজেলায় গঠন করা হয়েছে কমিটি। সুষ্ঠু প্রয়োগে 10,400 দলে ভাগ হয়ে কাজ করবেন 62,400 প্রশিক্ষিত ব্যক্তি। প্রথম ধাপে 3 কোটি টিকা দেওয়ার ব্যয় ধরা হয়েছে 317 কোটি টাকা। আরও যে সমস্ত লজিস্টিক করোনা ভ্যাকসিনের জন্য লাগবে, সেগুলোর একটা হিসাব এবং প্ল্যান আমরা করেছি, ডিপ্লয়মেন্ট প্ল্যান। এই প্ল্যানটা আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে, ইউনিসেফের সাথে এবং আমাদের এইখানে যে সমস্ত কমিটিগুলো আছে তাদের সাথে বিভিন্ন ওয়ার্কশপ করে আমরা একটা
খসড়া প্ল্যান তৈরি করেছিলাম। পরবর্তীতে এটাকে চূড়ান্ত রূপ দিয়ে আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছি। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের 50 লাখ টিকা পাবে বাংলাদেশ। এর পরের 5 মাসে আনা হবে বাকি 2.5 কোটি টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইন কেনাকাটায় প্রতারক চক্রের নতুন ফাঁদ এখন কুরিয়ার সার্ভিস। শর্ত সাপেক্ষে পণ্য সরবরাহের নামে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। পুলিশ বলছে ই কমার্স প্রতারণা রোধে প্রয়োজন একটি আলাদা নিয়ন্ত্রণ সংস্থা। আর ই ক্যাব বলছে ভুইফোঁড় প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম ফেসবুকে চটাকদার বিজ্ঞাপন দেখে শখের মোবাইল ফোনটি কিনতে আগ্রহী হন। শর্ত, প্যাকেট খোলার আগেই পরিশোধ করতে হবে দাম। করেছেন তাই, কিন্তু প্রতারিত হয়ে শখের মুঠোফোনটি হাতে নিতে পারেননি। এমন প্রতারণার বলি তার মতো আরো অনেকেই। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা নিয়েছিলাম, তো নেওয়ার টাকা পেমেন্ট করার পরে আমাকে প্রোডাক্ট দেওয়া হয়েছে। তো প্রোডাক্টটা প্যাকেজিং করা ছিল, তো প্যাকেজিং খোলার পরে আমি দেখি এরকম একদম নর্মাল সেট দেওয়া হয়েছে আমাকে। কুরিয়ার থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, সেখানে বিকাশে টাকা পাঠিয়েছিলাম এবং তারপর থেকে তারা আমাদেরকে একটা বিকাশের একটা কুরিয়ারের একটা ফেক বিল কিন্তু তারা আমাদেরকে সাবমিট করে। এই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই কুরিয়ারগুলোকে যেন তারা চেক অ্যান্ড ক্যাশ অন ডেলিভারির একটা প্রসেস করেন। এমন ঘটনা অহরহ ঘটলেও অনেকটাই উদাসীন কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। সমাধানে দিতে পারেননি কোনো সদুত্তর। কিন্তু আমাদের এর বাইরে এটা আমাদের মনে করেন আমাদের সেকশন প্রধান আছেন, ম্যানেজার আছেন, ওনার বরাবর আমরা পাঠাই। তো যেহেতু উনি অনলাইনে কিনতেছে, ওই ক্ষেত্রে ওনার দেখে নেওয়াই উচিত। ব্যবসায়ী প্রতারকগত কাজে এটা, সেক্ষেত্রে আমাদের বা গ্রাহকরাই বেশি দায়বদ্ধ এটার জন্য। কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিস থেকে পণ্য সংগ্রহের ক্ষেত্রে পুরো টাকা পরিশোধ করেই পণ্য নিতে হয় গ্রাহককে। এক্ষেত্রে গ্রাহক কোনোভাবে প্রতারিত হলে টাকা ফেরত নেওয়ার সুযোগ তো থাকছে না অভিযোগের সুযোগও। আর এই সুযোগকে কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। ফেসবুকে শত শত ভুয়া পেজ খুলে চালাচ্ছে প্রতারণার নানা কূটকৌশল। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কেউ গ্রেপ্তার হলেও এর একটি বড় অংশ ধরাছোঁয়ার বাইরে। তারা খুব সুন্দর সুন্দর বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে এই ক্রেতাদেরকে আকৃষ্ট করে। কন্ডিশনে আসলে তখন তারা এই মালামাল পরিবহন করে। আমরা সবগুলি নিয়েই খতিয়ে দেখব, তারপরে যার যা লায়াবিলিটিস সেটা আমরা তদন্তে উঠে আসবে। এই ধরনের প্রতারণা যদি আরও কোনো ধরনের সুযোগ হয়, মানে কেউ করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। ভোগান্তির কথা স্বীকারও করেছেন ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ই ক্যাব। প্রতারণা রোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ সংস্থাটির। অনেকেই দেখা যায় যে তারা তাদের নিজস্ব ডেলিভারি সিস্টেম ব্যবহার করে ডেলিভারি করছে এবং মানুষকে রাইট টাইমে প্রোডাক্ট দিচ্ছে না। যে প্রোডাক্ট দেওয়ার কথা সেই প্রোডাক্টটা মানুষজন পাচ্ছে না, আগেই টাকা নিয়ে নিচ্ছে। ক্রেতারাও এই ক্ষেত্রে অনেক ভুক্তভোগী শিকার হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন থেকে আমরা বিবেচনার মধ্যে নিয়েছি। আমরা গভর্নমেন্টের সাথে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটি পলিসি নিয়ে কাজ করছি। দেশে বর্তমানে প্রায় 1500 কোম্পানি ই ক্যাবের তালিকাভুক্ত। এর বাইরে নামে বেনামে শত শত প্রতিষ্ঠান প্রতিনিয়ত নানাভাবে প্রতারিত করছে গ্রাহকদের। এদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুড়িগঙ্গার তীরভূমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। বেলা 11:15টার দিকে বুড়িগঙ্গার কেরানীগঞ্জের মধ্যের চর মৌজায় এই কার্যক্রম চালায় সংস্থাটি। এ সময় ভেঙে দেওয়া হয় নদীর সীমানার মধ্যে থাকা একটি পাকা মার্কেট। তবে স্থানীয়দের দাবি, RS ও CS জরিপ অনুযায়ী জমির মালিক হওয়া সত্ত্বেও তাদের স্থাপনা ভাঙা হচ্ছে। তবে BIWTA এর যুগ্ম পরিচালক জানান, জাতীয় নদী রক্ষা কমিশন, জেলা প্রশাসন সহ 8 সরকারি সংস্থা মিলে নদীর যে সীমানা চিহ্নিত করে দিয়েছে তার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন তারা। পাশাপাশি যদি কারো কাছে কোনো কাগজপত্র থেকে থাকে তা নিয়ে আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি। সহকর্মী আলামিন হোসেন রয়েছেন সেই উচ্ছেদ অভিযানে, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আলামিন, উচ্ছেদের খবর তো জানবো, একই সাথে আরেকটি বিষয়, 8টি সংস্থা জুড়ে যেই সীমানা নির্ধারণ করে দেওয়া হলো, তারপরেও সাধারণ মানুষ কিভাবে RS ও CS রেকর্ড অনুযায়ী এখনো জমির মালিক হচ্ছেন? কাগজপত্র থাকে কি করে তাদের কাছে? এখানে এসে আমরা একজন যে বাসিন্দা
মৌজার অর্থাৎ মধ্যের চর মৌজার একজনের সাথে কথা বলেছিলাম, হাজি মোহাম্মদ রবিউল হোসেন। তিনি দাবি করেছেন যে আরএস এবং সিএস এর 4টি পর্যায়ে তার জমি থাকার পরও সেই জায়গাটিতে বিআইডব্লিউটি অবৈধভাবে নদীর সীমানা প্লান স্থাপন করেছেন এবং তিনি একটি অভিযোগ করেছেন, সেটি হচ্ছে বিআইডব্লিউটি এর কতিপয় কর্মকর্তা তাদের কাছ থেকে টাকা দাবি করেছেন, পাশাপাশি যে ঠিকাদার প্রতিষ্ঠান এই সীমানা পিলার নির্মাণ করছেন বা স্থাপন করছেন তারাও তার কাছে 6,000 টাকা দাবি করেছেন এবং সেই টাকা না দেওয়ার কারণে সীমানা পিলার তার দিকে অর্থাৎ তার বাড়ির যে সীমানা রয়েছে সেই সীমানার দিকে তিনি দিকে দিয়েছেন। আমরা এইখানে যেই এখন যেটি স্থাপন আপনি দেখতে পাচ্ছেন, আমরা যদি সীমানা পিলার একটু দেখাতে চাই, এই যে সীমানা পিলারগুলো সেখান থেকে এর আগেও একবার সেই সীমানা পিলারগুলো নির্ধারণ করা হয়েছিল 2012 সালে। তখন বিআইডব্লিউটি এর পক্ষ থেকে সেই সীমানা পিলারগুলোতে আপত্তি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আপনি যেমনটা বলছেন, সরকারি 8টি সংস্থা মিলে জেলা প্রশাসন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ এরকম 8টি সংস্থা মিলে তারা কিন্তু একটি জরিপ করে এই সীমানা পিলার স্থাপন করেছেন। এই বিষয়টি নিয়ে, এই যে বিতর্কের বিষয়টি নিয়ে আমরা এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামাল তার কাছে জানতে চেয়েছিলাম যে এখানকার স্থানীয় বাসিন্দারা তো অভিযোগ করেছেন, ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিআইডব্লিউটি এর যে সার্ভে ডিপার্টমেন্ট রয়েছে সেই সার্ভে ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের লেনদেনের অর্থ লেনদেনের একটি অভিযোগ করেছেন। এই বিষয়ে আসলে আপনার বক্তব্য কি? তিনি জবাবে বলেছেন হাইকোর্ট থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে সিএস যেই জরিপ রয়েছে সেই জরিপ অনুযায়ী নদীর সীমানা পিলার যেটি রয়েছে সেটিতে তারা যে সমস্ত অবৈধ স্থাপনা রয়েছে সেটি তারা ভেঙে ফেলছেন। যদি কারো কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে তারা তাদেরকে হাইকোর্টে কিংবা জাতীয় নদী রক্ষা কমিশনে যাওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হালাদারের সাথে আমাদের এই বিষয়ে কথা হয়েছে, তিনি বলেছেন এই মধ্যের চর মৌজে অন্তত 300 সীমানা পিলার নিয়ে বিতর্ক রয়েছে, যেটি নিয়ে জাতীয় নদী রক্ষা কমিশনের দফায় দফায় শুনানি হচ্ছে। সেই দফায় দফায় শুনানিতে বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষকেও ডাকা হয়েছে, পাশাপাশি যারা জমির তীরবর্তী অর্থাৎ ফোরশোরের মধ্যে যে সমস্ত মালিক রয়েছেন তাদেরকেও ডাকা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত নিষ্পত্তি হয় নাই, যদিও নিষ্পত্তি না হওয়ার আগেই এই এলাকাগুলোতে সীমানা পিলার নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাসার এখানে আরো বেশ কিছু মোটা দাগের অভিযোগ রয়েছে, যেখানে প্রভাবশালী প্রশাসনের দায়িত্বরত সমস্ত কর্মকর্তারা এলাকায় বেশ কিছু হাউজিং প্রকল্প রয়েছে এবং সেই হাউজিং প্রকল্প থেকে তারা প্লট কিনেছেন এবং তাদের যেই জায়গায় তাদের প্লট রয়েছে সেখান থেকে নদীর সীমানা পিলার কিন্তু নদীর দিকে অর্থাৎ যে ফোরশোরের কথা যেটি বলা হয় সেই ফোরশোরের দিকে এগিয়ে গিয়েছে। এরকম একটি দাবি, এরকম একটি অভিযোগ এখানকার স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে যারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, কেউ কেউ পৈতৃক সূত্রে পেয়েছেন এবং তারা বলেছেন যে 88 বন্যার পরে নদী আসলে ভিতরের দিকে ছিল, সেই নদী ভেঙে ভিতরের দিকে আসছে, এরকম একটি কথা বলছেন। এবং তারা কিন্তু বলছেন যে প্রভাবশালীদের যে প্লটগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একটু নদীর সীমানা পিলার নদীর দিকে এগিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও যারা আসলে প্রভাবশালী না তাদের সীমানা পিলারটা তাদের জমির দিকে এগিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ দাবি করেছেন ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে তারা মোটা অঙ্কের টাকা নিয়েছেন, এরকম একটি নানাবিধ অভিযোগ আমরা পেয়েছি। এখন যেটি করছে বিআইডব্লিউটির আসলে অভিযান কোথাও ভাঙছেন কোথাও ভাঙছেন। আমরা এর আগে দেখেছি পুরান ঢাকার হাজী সেলিমের যে মদিনা ফিলিং স্টেশন সেখানে তারা উচ্ছেদ অভিযান চলেছেন এবং পাশাপাশি ওই জায়গাটা রেখে আবার তারা এবার কেরানীগঞ্জের মধ্যে চলে এই জায়গাটা এসেছেন। জানতে চেয়েছিলাম এই ধারাবাহিকতা রক্ষা করা কেন হচ্ছে না, এর সুস্পষ্ট জবাব সদুত্তর কোনোটাই বিআইডব্লিউটির পক্ষ থেকে দেওয়া হয়নি। এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি তিনি আসলে দিতে পারেননি। তিনি বলছেন ঢাকার চারপাশে নদী রক্ষা বা তীরভূমি রক্ষার যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো তারা আপাতত চালাচ্ছেন, অতএব ধারাবাহিকভাবে তারা কোথাও কোনো কিছু করবে না। আমার হাতের এই যে বাম পাশটাতে এখানেও কিন্তু সাংসদ হাজী সেলিমের, সেখানে তিনি ঢাকা মেট্রো রেলকে যে পাথর সরবরাহ করে থাকেন সেখানেও তিনি ফোরশোর ভূমি অর্থাৎ নদীর তীরভূমি দখল করে সেখানে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বানিয়েছেন, সেখান থেকে পাথর বিক্রি করছেন। আবার পরবর্তীতে গতকালকে যখন বিআইডব্লিউটির পক্ষ থেকে এখানে মাইকিং করা হয়েছে এবং পরবর্তীতে সেই জায়গা থেকে পাথর তিনি সরিয়ে নিয়েছেন। বাসার এখানকার সর্বশেষ পরিস্থিতি আসলে এতটুকুই। বুড়িগঙ্গার অবৈধ দখল উচ্ছেদের খবর কেরানীগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দুর্যোগকালের জন্য নতুন 1,500 আশ্রয় কেন্দ্র তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এই মুহূর্তে দেশে 10,000 আশ্রয় কেন্দ্রের প্রয়োজন হলেও আছে মাত্র 4,291টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন নদী ভাঙনের ক্ষতি কমাতে নতুন আশ্রয় কেন্দ্রগুলো ইস্পাতের কাঠামোতে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। প্রতি বছর ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস সহ নানা দুর্যোগের কবলে পড়ে দেশ। এ সময় দুর্যোগ এলাকার বাসিন্দাদের ঠাঁই নিতে হয় বন্যা সাইক্লোন শেল্টার সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে, কিন্তু চাহিদার অনুপাতে তা পর্যাপ্ত নয়। 2018 সাল পর্যন্ত দেশে আশ্রয়কেন্দ্র ছিল 4,071টি। 2019 থেকে 2020 সালের মধ্যে নির্মাণ করা হয় আরও 220টি, কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে শুধু উপকূলীয় এলাকার জন্যই প্রয়োজন অন্তত 10,000 আশ্রয়কেন্দ্র। তাই নতুন 1,550টি আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে মুজিব কেল্লা নামে হচ্ছে 550টি বিশেষ কেন্দ্র। 5 একর আয়তনের এসব কেল্লার প্রতিটিতে 1200 মানুষের পাশাপাশি গৃহপালিত পশু পাখি রাখার ব্যবস্থাও থাকবে। রাখা হবে গোচরণ ভূমিও। আমাদের প্রায় 10,000 উপরে সাইক্লোন শেল্টার
করতে হবে উপকূলীয় এলাকার জন্য, কারণ উপকূলীয় এলাকার জনসংখ্যা বাড়ছে, দুর্যোগের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে, আর মানুষের এখন রুচি বেড়েছে, মানুষ এখন স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকতে চায়। এদিকে চলতি বছর বন্যায় বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র পানিতে বিলীন হওয়ায় ভবিষ্যতে ইটের পিলারের পরিবর্তে স্টিলের কাঠামোর ওপর নতুন কেন্দ্রগুলো নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রতিমন্ত্রী বলছেন এতে সহজে এসব কাঠামো সরিয়ে নেওয়া সম্ভব হবে, কমবে ক্ষতির পরিমাণ। এ ধরনের নতুন 1000 আশ্রয়কেন্দ্রের নির্মাণ কাজ 2021-22 অর্থ বছরে শুরু হবে বলে জানান তিনি। বন্যা আশ্রয়কেন্দ্র যেটা নদীর ধারে, সেখানে আমরা এখন চিন্তা ভাবনা করছি যে আমরা রিমুভেবল প্রিফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার করবো, যাতে আমরা যদি দেখি ভাঙ্গন কাছে চলে আসছে তখন সেটাকে সরায় অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। আগে শুধু দুর্যোগকালের জন্য সাইক্লোন শেল্টার তৈরি হলেও নতুন আশ্রয় কেন্দ্রগুলো বহুমুখী ব্যবহারের সুযোগ রেখে নির্মাণ করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। কম্পিটিশনে আসতে হবে। কোয়ালিটি। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় অর্থনৈতিক উন্নয়ন হলে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় আনা সম্ভব বলে মনে করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। বিজিবি দিবসে সকালে বিজিবি সদর দপ্তরে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কিছু অরক্ষিত সীমানা রয়েছে, যেগুলোকে নিয়ন্ত্রণে আনাই এখন বড় চ্যালেঞ্জ। এজন্য সীমান্ত বিওপি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যেও বিজিবির সব ধরনের অভিযান সহ সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিজিবি সদস্যদের গড়ে তোলা হচ্ছে বলে বিজিবি দিবসে জানান মহাপরিচালক। এর আগে পিলখানায় বিজিবি সদর দপ্তরে সকালে রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজিবি দিবসের কর্মসূচি শুরু হয়। মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলাম এই পতাকা উত্তোলন করেন। এরপর পিলখানায় সীমান্ত গৌরবে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সীমান্তের জনগোষ্ঠীকে শিক্ষা দীক্ষায় এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি আমরা স্বাবলম্বী করতে পারি, তাহলেই আমি মনে করি যে সীমান্ত হত্যা কমে যাবে। গত এক মাসে ভোজ্য তেলের দাম লিটারে 10 টাকা পর্যন্ত বেড়েছে। খোলা তেলের চেয়ে বেশি বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত তেলের দাম। প্রতিষ্ঠানগুলো বলছে আন্তর্জাতিক বাজারে দাম ও আমদানি কর হার বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। বাজারে তেলের কোনো সংকট নেই, চাহিদা অনুযায়ী কেনাও যাচ্ছে, তবে গুনতে হচ্ছে বেশি দাম। খুচরা বাজারে 5 লিটারে বোতলজাত তেল বিক্রি হচ্ছে 510 থেকে 580 টাকায়। টিসিবির হিসেবে গত এক মাসে বোতলজাত তেলের দাম বেড়েছে 7 ভাগ। খোলা তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার 105 টাকায়। এক মাসে বেড়েছে প্রায় 4 ভাগ। করোনা ভাইরাসের জন্য যে সমস্যা হচ্ছে, মানুষ ইনকাম কম, সেই হিসাবে আমরা কিনতে গেলে আমাদের একটু চিন্তা করে কিনতে হয়। অনেক সময় হয়তো যেটা আমার প্রয়োজন 1 কেজি, সেখানে আমাকে হাফ কেজি নিতে হচ্ছে। পাইকার ও সরবরাহকারীরা বলছেন, আমদানিতে বর্তমানে 3 স্তরে 15% ভ্যাট ও 4% অগ্রিম কর দিতে হচ্ছে। 1 বছর আগে লিটার প্রতি অপরিশোধিত সয়াবিন তেল আমদানিতে 12.5 টাকা কর দিতে হতো, আর এখন লাগছে 15 টাকা 16 পয়সা, যার প্রভাব পড়েছে দেশীয় বাজারে। আমদানি মূল্যের ওপর কর পরিবর্তনে টন প্রতি দাম নির্দিষ্ট করে কর আদায়ের দাবি তাদের। ভোজ্য তেল ব্যবসায়ী আছি, তারা 100% নির্ভরশীল হলাম আমাদের আমদানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের উপরে। আর আপনার যারা আমদানিকারক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা নির্ভরশীল হলো বিশ্ববাজারের উপরে। বিশ্ববাজারে যদি আপনার ভোজ্য তেলের দাম না কমে, তাহলে আপনার আমাদের দেশে কমার আপাতত সম্ভাবনা নেই। আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম বৃদ্ধির কারণে দেশীয় বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আর শুল্কের ব্যাপারে আগে আমরা এক স্তরে ভ্যাট দিতাম, কিন্তু গত 19-20 অর্থ বছর থেকে এক স্তরের পরিবর্তে 3 স্তরে ভ্যাট বিদ্যমান থাকার কারণেও এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ। তেল আমদানিতে চলতি বছর ট্যারিফ মূল্য নির্ধারণ করে ভ্যাট আদায়ের প্রস্তাব দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। এ নিয়ে রাজস্ব বোর্ডের সাথে আলোচনা চলছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। যারা ইম্পোর্ট কস্টটা বেড়ে যাওয়ার কারণে সে দামটা বেড়েছে, এটা টোটালি আমরা ফলো আপ করছি যে কী দামে তারা এলসি ওপেন করছে, কী দামে আনছে, গ্লোবাল মার্কেটে কী দাম আছে, সেইটার সাথে সামঞ্জস্য করে যেটুকু প্রফিট মিনিমাম করা দরকার সেটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে। এটা যদি এক্সট্রাঅর্ডিনারি বেশি করে থাকে, উইল টেক কেয়ার। দেশে প্রতি বছর ভোজ্য তেলের চাহিদা রয়েছে প্রায় 20 লাখ টন, যার পুরোটাই আমদানি করতে হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতিহীন সংবাদ দুপুরে আরো যা যা থাকছে।
নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ব্রিটেনে 2 সপ্তাহে লকডাউন, বিশ্বে আরও 10,500-এর বেশি মৃত্যু। লা লিগায় এইবারের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লিগ 1-এর ম্যাচে জিতলেই শীর্ষে উঠবে পিএসজি। রাজধানীর রায়ের বাজারে মাদক মামলার আসামি রাকিবকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে ইব্রাহিম। এই ঘটনায় অস্ত্র, মাদক সহ 3টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ইব্রাহিম সহ 4 জন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রাকিব সহ 4 আসামি। অভিযোগ আছে রায়ের বাজার, হাজারীবাগে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত ইব্রাহিম চৌধুরী ও মোহাম্মদ রাকিব। তাদের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। 17 ডিসেম্বর সকাল 9:38। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অস্ত্র হাতে পালিয়ে যাচ্ছে রায়ের বাজারের মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাকিব। সঙ্গে পালাচ্ছে তার আরও 3 সহযোগী। বৈশাখী রোডের চারতলা এই বাসা থেকেই বৃহস্পতিবার পালিয়ে যান রাকিব। তাকে আটক করতে গেলে সহযোগী ইব্রাহিম পুলিশের ওপর গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন এএসআই উজ্জ্বল হোসেন খান। পোলাফান বলে ছিল ওই ঘরে, হেরা দৌড়ি পলাই গেছে, ধরতে পারে নাই। আর একজন দেখছি আহত অবস্থায় দৌড়ি লই নিচে নামে। এত বড় একটা ঘটনা, আতঙ্ক তো অবশ্যই লাগে। আমরা তো প্রথম দিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখছি। এরপর থেকেই সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল জানান ওই ফ্ল্যাটে 4 থেকে 5 জন অবস্থান করছিল। পুলিশ দেখে পালিয়ে যেতে গেলে ইব্রাহিমকে ধরে ফেলেন সে। এ সময় ইব্রাহিম গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে ইব্রাহিমকে গুলি করে আটক করেন। ও তো আমাকে অতর্কিত হামলা, কিছু বোঝা না ওঠার আগেও আমাকে পিস্তল ঠেকাইছে। এটা তো মারার উদ্দেশ্য অবশ্যই। সেখানে আল্লাহ সেভ করছে, বা আমাদের সৎসাহস ছিল বিধায় আল্লাহ বাঁচাইছে। এ ঘটনায় অস্ত্র, মাদক সহ 3টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক মনিরুজ্জামান মোল্লা, মালিকের ছেলে এবং রাকিবের বন্ধু আসাদুজ্জামান ও সাইদুল ইসলাম। পুলিশ বলছে ইব্রাহিম রাকিব তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। রায়ের বাজার, হাজারীবাগ এলাকার ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করত তারা। উরপুরে 3 জনে গ্রেপ্তার করেছি, তারা অলরেডি রিমান্ডে। তাদের কাছ থেকে আমরা বাকি তথ্য পাবো আরও কারা কারা ছিল। আর ও যখন একটু সুস্থ হয়ে উঠবে তখন তাকে আমরা রিমান্ডে নেই। বাকিদের আসামিদের নাম বের করে প্রত্যেকে গ্রেপ্তার করা হবে। এ মামলায় এখনো পলাতক রাকিব সহ 4 জন। ধরতে অভিযান চলছে বলে জানাচ্ছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্লাস্ট রোগ প্রতিরোধে সক্ষম গম চাষ করা হয়েছে মেহেরপুরে। তাই এবার এই রোগে ফসল নষ্ট হবে না বলে আশা করছেন কৃষকরা। তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছে কৃষি বিভাগ। প্রণোদনা হিসাবে দেওয়া হয়েছে বীজ, সার ও সেচের খরচ। উন্নত বীজ হওয়ায় জমিতে ভালো ফলনের আশা করছেন চাষিরা। প্রতি বছরই ব্লাস্ট রোগের কারণে প্রায় সব জেলাতেই লোকসানে পড়েন গম চাষিরা। কীটনাশক ব্যবহার করলেও বেশিরভাগ সময়ই তেমন উপকার পাওয়া যায় না। তাই এবার মেহেরপুরের চাষিরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবন করা ব্লাস্ট প্রতিরোধী বাড়ি 33 ও উচ্চ ফলনশীল জাত বাড়ি 30, 32 ও 28 জাতের গম চাষ করেছেন। মেহেরপুরে 2016 সালে ব্লাস্ট রোগ শনাক্ত হয়। ওই সময় থেকে টানা কয়েক বছর গম খেতে এই রোগের আক্রমণে ব্যাপক ক্ষতির মুখে পড়েন কৃষকরা। তাই ব্লাস্ট প্রতিরোধী জাতের গম চাষে ঝুঁকছেন তারা। চলতি মৌসুমে এই বীজের ফলনও ভালো হয়েছে। আউ ভাজিতে ভালো হয়, 20 মণ 22 মণ হবে। হ্যাঁ, গমের দামও ভালো, ফলনও ভালো। জমিতে সার মাটি যখন যা ট্রিটমেন্ট নেওয়ার দরকার নিয়েছে ঠিক মতো। এবার আল্লাহ যদি ভালো করে, এবার গমের অবস্থা খুব ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এই জাতের গমে ফলন বেশি। মেহেরপুরে এরই মধ্যে চাষ হয়েছে 10,000 হেক্টরের বেশি জমিতে, যা গত মৌসুমের চেয়ে 2,000 হেক্টর কম হলেও মান ভালো হওয়ায় ফলন ও দাম বেশি পাবেন বলে আশা কৃষকদের। বাড়িগম 33 একটা উন্নত মানের জাত এবং ব্লাস্ট রোগ প্রতিরোধী, এবং এর ফলে আশা করা যাচ্ছে এবার ব্লাস্ট তেমন একটা দেখা যাবে না, যেহেতু প্রতিরোধী। এর ফলে কৃষকরা মার খাবে না এবং তারা যথেষ্ট লাভবান হবে। এই মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকায় থাকা কৃষকরা এই বীজ পেয়েছেন, তবে পর্যায়ক্রমে এর আওতা বাড়ানো হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের পাশাপাশি বিদেশেও চাহিদা বাড়ছে বগুড়ার আদমদিঘির প্লাস্টিকের মাদুরের। দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশের পর এখন আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও আসছে রপ্তানির আদেশ। বাজারজাতে সহায়তা ও দক্ষ শ্রমিকের সংকট মেটানোর উদ্যোগ নেওয়া হলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলে মত
উদ্যোক্তাদের। বগুড়ার আদমদিঘি উপজেলার ছাতনি গ্রামের নাহিদ সুলতানা তৃপ্তি 25 বছর আগেও মাত্র 600 টাকা বেতনে এনজিওতে কাজ করতেন। এরপর 15,000 টাকা পুঁজি নিয়ে শুরু করেন পোল্ট্রি ব্যবসা। 3 বছর আগে প্লাস্টিকের মাদুর তৈরির ব্যবসা শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এখন মাসে 1,20,000 মাদুর তৈরি হয় তার কারখানায়। দেশের বাজারের পাশাপাশি প্লাস্টিক মাদুরের চাহিদা রয়েছে বিদেশেও। মিয়ানমার ও থাইল্যান্ডের পর রপ্তানির অনুরোধ আসছে দক্ষিণ আফ্রিকা এবং সোমালিয়া সহ 7 দেশ থেকে। যেখানে আমার দেশের চাহিদা আমি মেটাতে পারছি না, আর সেখানে তো বিদেশে এক্সপোর্ট করার কোনো এখন সেই সুযোগটা পাইনি বা হচ্ছে না। এই ফ্যাক্টরি বাড়াতে হবে, ওয়ার্কার বাড়াতে হবে, বা বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে আমরা চেয়ে থাকছি। আমি যদি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পেয়ে থাকি তাহলে হয়তো ওইটা করা সম্ভব। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে যে বাইরে এক্সপোর্ট করার। তবে দক্ষ শ্রমিক সংকট সহ নানা কারণে চাহিদা অনুযায়ী উৎপাদন ক্ষমতা বাড়াতে পারছেন না তৃপ্তি। বর্তমানে তার কারখানায় কাজ করছেন নারী পুরুষ সহ 150 কর্মী। আমার বাবা মা, আমার দুটো সন্তান, আমার নিজের সংসার আছে, একটা সংসারটা সচ্ছলভাবে চালাতে পারি। অন্য কাজ করলে ঝড় বৃষ্টি হলে সেদিন মার যায়, কাজ নষ্ট, বাসায় বসে থাকা লাগে। আর এখানে ঝড় বৃষ্টি, রোদ বৃষ্টি যা হয় হোক, তারপরেও কাজ চলে, বুঝছেন। বগুড়ায় তৈরি প্লাস্টিক মাদুর রপ্তানিতে সহযোগিতা করার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। গর্বের বিষয় এবং অনুপ্রাণিত হওয়ার মতো বিষয়। প্রকৃতপক্ষে সরকারের পক্ষ থেকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার স্কোপ রয়েছে, তারপর তার যদি এক্সপোর্টের জন্য কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় ইপিবির সাথে যোগাযোগের সাথে, সেই বিষয়টুকু দাপ্তরিকভাবে এবং সরকারিভাবে করার জন্য আমি সচেষ্ট থাকব। নাহিদ সুলতানা তৃপ্তির কারখানায় বছরে লেনদেন হয় প্রায় 25 কোটি টাকা। ব্যবসায় সফল হয় 2009 সালে তাকে নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আদমদিঘি, বগুড়া। জলাবদ্ধতার কারণে নওগাঁর পদ্মবিলা খালের আশপাশে প্রায় 2,500 বিঘা জমিতে 7 বছর ধরে বন্ধ রয়েছে আবাদ। খাল দখল করে বাঁধ দেয়ায় তৈরি হয়েছে এই জলাবদ্ধতা। ফলে দুর্ভোগে অন্তত 3 শতাধিক কৃষক। এই অবস্থা দূর করতে দ্রুত খালটি উদ্ধার ও পুনঃখননের কথা জানিয়েছে এলজিইডি। মাত্র 2.5 কিলোমিটারের এই পদ্মবিলা খাল বিভিন্ন স্থান দখল করে দেয়া হয়েছে বাঁধ, আবার দীর্ঘদিন সংস্কারও করা হয়নি। এতে বছরের পর বছর জলাবদ্ধতায় অনাবাদি পড়ে আছে আশপাশের জমি। আমাদের এই বিলে মোটামুটি আপনার 2 থেকে 2,500 বিঘা জমি আছে। এটা দীর্ঘদিন যাবৎ প্রায় 5-7 বছর হলো কোনো আবাদ আমরা করতে পারি নাই। ডাঁড়া বন্ধ হয়ে আছে, ডাঁড়া খোরা নাই, খুরবার দেয় না মানুষে। এই কারণেই তো পানি না যাওয়ার জন্যই তো ধানটা হয় না। শুধু করে ডাঁড়া খুন হলে পানিটা নিষ্কাশন হয়ে গেলে তাহলে আমার দাবি নেই, আমাদের দাবি শেষ, আমরা ফসল করতে পারবো, এর আমাকে আশা দিই আমরা। খাল খননের জন্য বিভিন্ন সময় সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও হয়নি কোনো সমাধান। নিরুপায় হয়ে বিলের কৃষকদের বাঁচাতে স্থানীয় জনপ্রতিনিধি সাময়িকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেন। এতে বড় মৌসুমে বিলের জমিতে চাষ সম্ভব হবে। যদি সরকার বাহাদুর এদিকে একটু নজর দিত, আমার এই কৃষকগুলা অন্তত দুমুঠ ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারত। খুব শিগগিরই খালটি সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কথা জানিয়েছে এলজিইডি। সম্প্রতি আমরা ওখানে একটা সমিতি গঠন করতে যাই। কিছু লোক ওখানে দাবি করে যে তাদের সমস্ত খালটাই নাকি খাস না, তাদের কিছু ব্যক্তিগত জমি আছে। এটা নিয়ে একটু কনফ্লিক্ট আছে। চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া আছে, স্থানীয় চেয়ারম্যান এই কনফ্লিক্টটা দূর করে আমাদের জানালে আমরা ওখানে খাল খনন করে দেব। পদ্মবিলা খালের চারপাশে 300 কৃষকের 2 থেকে 2,500 বিঘা জমি রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ব্রিটেন জুড়ে লকডাউন জারি করা হয়েছে। বড়দিনে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় 2 সপ্তাহের এই লকডাউনের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে একদিনে বিশ্বে করোনায় 10,500-এর বেশি মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে প্রায় 6 লাখ রোগী। এই নিয়ে বিশ্বে করোনা এখন মোট মৃত্যু 16,91,000-এরও বেশি, আর মোট আক্রান্ত 7,65,00,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় সর্বোচ্চ বেশি 2,500 মানুষের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 1,73,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাপল ব্র্যান্ডের সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ভ্যাকসিন নিলেও মাস্ক পরার আহ্বান জানিয়েছেন ছোঁয়াচে রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউচি।
যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 27,000 মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে নতুন ধরনের করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ব্রিটেনে। তৃতীয়বারের মতো রাজধানী লন্ডন সহ ব্রিটেন, স্কটল্যান্ড ও ওয়েলসে লকডাউন জারি করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। লকডাউন এলাকার বাসিন্দাদের সরকারের পক্ষ থেকে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। করোনার বিস্তার বাড়ায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। বন্ধ আছে অভ্যন্তরীণ ভ্রমণ। ইতালিতে শুক্রবার 16,000 মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। বড়দিনের উৎসব এবং নতুন বর্ষবরণকে সামনে রেখে ইতালিতে আবারও লকডাউন জারি করেছে কর্তৃপক্ষ। সরকারি ছুটির দিনগুলোয় রেড জোনের আওতায় থাকবে পুরো ইতালি। দোকানপাট, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকবে। এই বিধিনিষেধ 24 থেকে 27 ডিসেম্বর, 31 থেকে 3 জানুয়ারি ও 5 থেকে 6 জানুয়ারি বহাল থাকবে। এই সময়ের মধ্যে লোকজন কেবল জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবে। করোনা আক্রান্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তার শরীরে এখনও করোনার উপসর্গ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা। দেশটিতে কড়াকড়ি আরোপের পরও শুক্রবার 17,000 রোগী শনাক্ত হয়েছে। এছাড়াও জার্মানিতে 24,000, পোল্যান্ড ও ইউক্রেনে যথাক্রমে 11,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। দিল্লিতে নভেম্বর মাসে করোনার তৃতীয় দফার সংক্রমণ শুরু হয়। তৃতীয় দফার সর্বোচ্চ পর্যায়ে অনেক আগেই কেটে গেছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি মাসেই ব্রিটিশ সরকারের ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। তবে তার আগে এই টিকা যে মানবদেহে পরীক্ষায় সম্পূর্ণ নিরাপদ তা প্রমাণিত হতে হবে। সোমবার ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সির কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হয়। প্রতিবেদন গ্রহণ করে আগামী 28 ও 29 ডিসেম্বর টিকার অনুমোদন দিতে পারে MAERA। সেক্ষেত্রে আগামী বছরের শুরুতেই বাজারে আসতে পারে অক্সফোর্ডের টিকা। করোনা সংক্রমণ রুখতে এরই মধ্যে টিকাদান শুরু করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তবে ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা ছাড়পত্র পেলে তা অনেক হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। কারণ বায়োএনটেক, ফাইজারের টিকার মতো একে অতিরিক্ত শীতল পরিবেশে সংরক্ষণ করতে হয় না। তুরস্কের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 9 জন করোনার রোগী মৃত্যু হয়েছে। শনিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের গাজিয়ান্তেপের একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। হাসপাতালের একটি অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হলে আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে যায়। ওই ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন ছিলেন। আগুনের ধোঁয়ায় দম আটকে ঘটনাস্থলে 7 রোগীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার সময় মৃত্যু হয় দগ্ধ অপর 2 জনের। মৃতদের বয়স 65 থেকে 85 বছরের মধ্যে। এরই মধ্যে হাসপাতালটির অন্যান্য ওয়ার্ডের করোনা রোগীদের স্থানীয় একাধিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন। করোনা নেগেটিভ হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। 4 ডিসেম্বর কাতারে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলার পর ওখানেই করোনা পজিটিভ হন তিনি। দল দেশে ফিরলেও জামাল ফেরেননি। কাতার ফুটবল ফেডারেশনের সহযোগিতায় হোটেলে আইসোলেশনে ছিলেন। সেখানেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন বেঙ্গল টাইগারদের অধিনায়ক। তবে করোনায় আক্রান্ত হওয়ায় আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে তার খেলা শঙ্কায় পড়েছে। যদিও এখন করোনা মুক্ত হওয়ায় নতুন করে ভাবার সুযোগ পাবে কলকাতার ক্লাবটি। 9 জানুয়ারি শুরু হবে আই লিগ। লা লিগায় রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। রাত 2টায় অ্যাওয়ে ম্যাচে এইবারের চ্যালেঞ্জ নেবে লস ব্লাঙ্কোরা। একই সময় আরেক জায়ান্ট ক্লাব পিএসজিও মাঠে নামবে। লিগ 1-এ ফরাসি জায়ান্টদের প্রতিপক্ষ লিলে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে টুখেলের দল। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ভালো অবস্থানে রিয়াল মাদ্রিদ রয়েছে জয়ের ধারায়। সব ধরনের প্রতিযোগিতায় টানা 5 ম্যাচ জিতেছে গ্যালাকটিকোরা। এইবারের মাঠেও সেই ধারা বজায় রাখার লক্ষ্য। তবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদও প্রবল গতিতে ছুটছে। এইবারের বিপক্ষে জিতলে শীর্ষে থাকা আতলেতির সমান পয়েন্ট হবে রিয়ালের। কিন্তু গোল ব্যবধানে জিদানের দল বেশ পিছিয়ে, তাই শীর্ষস্থান দখলের সুযোগ নেই বললেই চলে।
রিয়ালের জন্য স্বস্তির খবর, চোট কাটিয়ে প্র্যাকটিসে ফিরেছেন হেজার্ড। অবশ্য পুরো ফিট না হওয়ায় এইবারের বিপক্ষে পাওয়া যাবে না বেলজিয়ান তারকাকে, তবে সাসপেনশন কাটিয়ে ফিরছেন ক্যাসেমিরো। এবার শক্ত প্রতিপক্ষ, দলটি আমাদের রুখে দেওয়া সামর্থ্য রাখে, সেরাটা দিয়েই খেলতে হবে। হ্যাজার্ড দ্রুত ফিট হয়ে উঠছে, খুব তাড়াতাড়ি আমরা তাকে ম্যাচে পাবো। ফ্রেঞ্চ লিগ ওয়ানের শীর্ষে ওঠার সুযোগ পিএসজির সামনে, তবে লিলের মতো শক্ত প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা সহজ হবে না। পিএসজির চেয়ে 1 পয়েন্ট বেশি নিয়ে টেবিলের 2 নম্বরে লিলের অবস্থান। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে নেইমারকে পাবে না টুখেলের দল। টানা ম্যাচ খেলার ধকলের সঙ্গে ইনজুরির আঘাত রয়েছে, তারপরও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টুখেল। যে বড় দলগুলো চ্যাম্পিয়ন্স লিগ খেলে তাদের টানা ম্যাচ থাকছে, এতে মানসিকভাবে একঘেয়েমি চলে আসে। এর সুবিধা পায় ঘরোয়া লিগের অন্য দলগুলো যারা ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নেই। তবে লিলের বিপক্ষে জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী, যদিও জানি লড়াইটা সহজ হবে না। এদিকে সেরিয়াতে রাতে মাঠে নামবে নাপোলি। লাৎসিওর চ্যালেঞ্জ নিবে দলটি। 12 ম্যাচে 8 জয়, পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান নাপোলির। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রোমাঞ্চকর লড়াই। রাত 8টায় টটেনহ্যামের মুখোমুখি হবে লেস্টার সিটি। বড় ম্যাচের আগে স্বস্তি মরিনিওর দলের জন্য, সুস্থ হয়ে ফিরেছেন গ্যারেথ বেল। তবে লেস্টারের বিপক্ষে জয় কঠিন হবে টটেনহ্যামের জন্য। দুর্দান্ত ফর্মে ফক্সরা, শেষ 6 অ্যাওয়ে ম্যাচের 5টিতেই জয় তাদের। অন্যদিকে ওল্ড ট্র্যাফোর্ডের লিডস ইউনাইটেডের চ্যালেঞ্জ নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে খারাপ সময় যাচ্ছে রেড ডেভিলদের। ঘরের মাঠে 6 ম্যাচের মধ্যে মাত্র 1টি জয় তাদের। ইউনাইটেডকে রুখে দিতে আত্মবিশ্বাসী লিডস। ফুটবল প্রেমীদের জন্য আনন্দময় এক রাত গেল। সেরা ফুটবলাররা তাদের সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন। সেরিয়াতে রোনালদোর জোড়া গোলে 4-0 ব্যবধানে জয় পেয়েছে ইউভেন্টাস। আর অন্যদিকে বুন্দেসলিগায় লেভানডস্কিও করেছেন জোড়া গোল। এতে জয় তো মিলেছেই, সেই সাথে লিগের শীর্ষে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। সেরিয়ার শীর্ষে থাকা এসি মিলানের সঙ্গে ব্যবধান কমাতে জয়টা দরকার ছিল। সেই জয় এলো রোনালদোর কীর্তিতে। কুলুসেভস্কির গোলে প্রথম লিড পায় ইউভেন্টাস। এরপর জোড়া গোল দিয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান রোনালদো। CR7-এর প্রথম গোলটি দুর্দান্ত এক হেডে। বিরতির পরপরই জোড়া পূর্ণ করেন পর্তুগিজ তারকা। বক্সের বাদিক থেকে কোনাকুনি শটে আসে তার দ্বিতীয় গোল। আগের ম্যাচে পেনাল্টি মিসের পর দারুণ কামব্যাক রোনালদোর। 12 গোল দিয়ে ইব্রাহিমোভিচ আর লুকাকুকে টপকে চলতি মৌসুমে লিগের টপ স্কোরার CR7। এদিকে লেভারকুসেনের মাঠে ফিফার বর্ষসেরা পুরস্কার জেতা লেভানডস্কি আর নয়ারকে সম্মাননা দিয়ে বুন্দেসলিগার ম্যাচ শুরু হয়। ফিফা দ্য বেস্ট জয়ের পর যেন আরও উজ্জীবিত লেভানডস্কি। পোলিশ তারকার অনবদ্য নৈপুণ্যে কঠিন ম্যাচে জয় পায় বায়ার্ন। ঘরের মাঠে শুরুতে লেভারকুসেনই এগিয়ে যায়, কিন্তু বিরতির আগে লেভানডস্কির গোলে সমতায় ফেরে বাভারিয়ানরা। আর ম্যাচের যোগ করার সময় জোড়া পূর্ণ করে বায়ার্নকে জয়ের আনন্দ উপহার দেন পোলিশ তারকা। এই জয়ে লেভারকুসেনকে টপকে শীর্ষে উঠে গেল ফ্লিকের দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে করুণ অবস্থা আর্সেনালের। হারের বৃত্ত থেকে বের হতে পারছে না গানাররা। গানারদের 2-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 2-এ উঠে এসেছে এভারটন। আর আর্তেতার দলের অবস্থান 15 নম্বরে। শেষ 5 ম্যাচের 4টিই হেরেছে আর্সেনাল। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।